বিভিন্ন দেশের সাথে তুলনা করলে বাংলাদেশ করোনা সংক্রমণ এখনও একটা নির্দিষ্ট পর্যায়ে স্থির হয়ে আছে বলে মনে করছেন জনস্বার্থ বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা এবং আক্রান্তের সাথে মৃত্যুর আনুপাতিক হার অন্যান্য দেশের তুলনায় কম, তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা একটি মৃত্যুও প্রত্যাশা করি না। বিশেষজ্ঞরা মনে করছেন নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে আক্রান্তের সংখ্যা কম ধরা পড়ছে। অনেকে আক্রান্ত হলেও শরীরের লক্ষণ দেখা যাচ্ছে না, আবার অনেকে লক্ষণ নিয়েও পরীক্ষা করাচ্ছেন না, এমন বিস্তর অভিযোগ আছে। বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে সংক্রমণে দ্বিতীয় তরঙ্গ আঘাত এনেছে। নিউজিল্যান্ডে ছিল না, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডে অনেক কম ছিল। স্পেন সহ কয়েকটি দেশে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশে সংক্রমণের প্রথম তরঙ্গ বা প্রথম ওয়েভের কার্ভের স্লোপও এখনও ডাউনওয়ার্ডে হয়নি, নিম্নমুখী হয়নি। চলমান ধারা ট্রেন কতদূর যাবে তাও অনিশ্চিত বলে অনেকে মন্তব্য করেন। সেক্ষেত্রে করোনা শীঘ্র চলে যাবে না বলে চলে যাচ্ছে এমন মনে করার কোনো যৌক্তিক কারণ নেই। এমনভাবে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে বিপর্যয়ের ঝুঁকি নিয়ে আসতে পারে। জীবন জীবিকার প্রয়োজনে বের হলেই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমাদের অভ্যাসে পরিবর্তন ঘটিয়ে তা স্বাস্থ্যবান্ধব করতে হবে। প্রতিকার নয়, এ ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থায় অনেক মনোযোগ দেওয়াই সর্বোত্তম কৌশল। বিআরটিএ আজকে মালিক শ্রমিকদের সাথে বসছেন এবং পুলিশের সঙ্গে বসছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক বলা বলির পরও ঈদের পরে দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে এবং যেটা অবশ্যই আমরা আশা করিনি। এমনও দেখা গেছে যে হঠাৎ করে ঈদের সময় স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে বাসে ঠাসাঠাসি করেও যাত্রী নেওয়া হয়েছে। তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মাস্ক পরাটা বাধ্যতামূলক হলেও অনেকে মাস্ক পরেননি এবং স্বাস্থ্যবিধি মেনে চলেননি। তারপরে অতিরিক্ত ট্রিপ নেওয়ার জন্য রাস্তায় ওভার স্পিড দিয়ে গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া ড্রাইভিংয়ে অনেক প্রাণহানি ঘটেছে, দুর্ঘটনা। এ ব্যাপারে মালিক শ্রমিকরা কেন কথা দিয়েও কথা রাখেন না? বিআরটিএ এবং সচিব সাহেব যদি ওখানে থাকে, আমি আবারও বলছি, এই বিষয়টি ব্যাপারে হেলাপালা করার প্রয়োজন নেই। তারা যদি আগের ভাড়ায় ফিরে যেতে চান তাহলে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করে তাদেরকে আগের ভাড়ায় ফিরে যেতে হবে। এবং সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করি, ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে একটু কথা বলতে হবে, তারপর বিষয়টি আমরা সিদ্ধান্ত নেব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন জেনারেল জিয়াকে নাকি ছোট করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে। আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মুশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? এ হত্যার বেনিফিশিয়ারি কে? বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাক্ষাৎকারে বলেছেন বঙ্গভবনের একটি কক্ষে জিয়ার সাথে খুনিদের কথা হতো, দেখা হতো। বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল এই খুনিদের? হত্যার বিচার বন্ধে
মোস্তাক সরকারের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল এবং সংবিধানকে কলঙ্কিত করেছিল? সত্য কথা বললে ছোট করা হয় না। খুনি আর খুনের মদতদাতা, প্রশ্রয়দাতা, বেনিফিশিয়ারি সমান অপরাধী। শুধু জিয়াই নয়, মুফতি হান্নানের সাক্ষ্যে উঠে এসছে 21শে আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক জিয়া এদেশে রাজনীতিতে খুন হত্যা ষড়যন্ত্রের জনক। জিয়া পরিবার খুনিদের খুনি তো বলবে জনগণ। সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন? স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না, এরকম অনেকেই ঘোষণা পাঠ করেছে। জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র। ইতিহাসের ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। 15ই আগস্ট এবং 21শে আগস্টের মাস্টার মাইন্ড বিএনপি। 21শে আগস্টের রক্তস্রোত এবং হত্যাকাণ্ডকে অন্যদিকে ঘুরাতে আপনারা কি করেছেন? জজ মিয়া নাটক সাজিয়ে আপনারাই সাজিয়েছেন সেই মামলার নাটক। আলামত নষ্ট করে ধামাচাপা দিতে চেয়েছেন। ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখাতে চেয়েছেন। পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়েছেন। পাবলিক মিডিয়ায় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ইতিহাস তা নিজস্ব গতিতে চলে। অপরাধীদের একসময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এই যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। প্রাকৃতিক প্রাণ প্রাচুর্যে ভরা এ ভূখণ্ড হাজার বছর ধরে উপনিবেশিক শাসক গোষ্ঠী, বিদেশি বেনিয়াদের ষড়যন্ত্র, শাসন শোষণে বিপর্যস্ত অর্থনীতি, প্রাকৃতিক দুর্যোগ কবলিত জনপদে পরিণত হয়। এই ভূখণ্ডের জনগণের হাজার বছর ধরে ঘোষিত বঞ্চিত হওয়ার ইতিহাসের ন্যায় এ অঞ্চলে দুর্যোগের ইতিহাস সুদীর্ঘ। শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় না, কিন্তু তাদের হাতে যে কোনো দুর্যোগ মোকাবিলার হাতিয়ার থাকে না বলে দুর্যোগ তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে দুর্যোগ মোকাবিলার প্রক্রিয়াটা সম্পর্কযুক্ত। হাজার বছরে পরাধীন জাতির মুক্তির মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মুক্তির সংগ্রামের সংবাদিত নেতা, বাঙালির মানসপটে চিরপ্রথিত মুকুটহীন সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে দেশের মানুষ নিজেদের দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করতে সক্ষম হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ও দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে লড়তে হয়। ভিনদেশি শাসকরা, ঔপনিবেশিক শোষকরা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করার মধ্য দিয়ে এদেশের মানুষের দুর্ভোগ বৃদ্ধি করেছে।
আর এই দুর্ভাগা জাতি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে অরক্ষিত অসহায় ছিল। বঙ্গবন্ধু নিজ নেতৃত্ব গুণে এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের সারথি হয়ে নিজ হৃদয় দিয়ে অনুভব করে সমগ্র জাতির সহায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকে গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি সংবেদনশীল ছিলেন। মানুষের প্রয়োজনে শুধু পাশে থাকাই নয়, তিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি। 1943 সালের মনান্তরে দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুর্দশা দেখে তার কিশোর হৃদয় ভারাক্রান্ত হয়। এই সময় সাময়িক লেখাপড়া ছেড়ে লঙ্গরখানা খুলে দুর্ভিক্ষ পীড়িতদের সার্বক্ষণিক সেবা ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন সময় দুর্যোগ দুর্বিপাকে মানুষের জন্য অমানসিক পরিশ্রমের ফলে তিনি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু সব কিছুর পরে তার জনগণের পাশে থাকার সংকল্প ছিল অবিচল। 1970 সালে 12 নভেম্বর ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত আনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী প্রচার বন্ধ করে বাংলার দুর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মানুষের সেবা ছিল প্রধান ব্রত। উপকূলীয় অঞ্চলে 10 লক্ষ মানুষের মৃত্যুর খবর অচিরেই ছড়িয়ে পড়ে। জনগণের দুর্ভোগ দুরবস্থা দুঃখ দুর্দশা লাঘবে সরকারের অদূরদর্শিতা ও বৈরী মনোভাবের সমালোচনা করেই তিনি থেমে থাকেননি। আওয়ামী লীগের উদ্যোগে সর্বাত্মক ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঘূর্ণিঝড় প্রতিরোধী আশ্রয়স্থল নির্মাণ, সমুদ্র উপকূলবর্তী গ্রামসমূহের পুনর্বিন্যাস এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেছিলেন, বাংলাদেশকে প্রকৃতি ধ্বংসলীলার হাত থেকে বাঁচাতে হলে 6 দফা 11 দফার ভিত্তিতে স্বায়ত্ত শাসন অবশ্যই অর্জন করতে হবে। তাহলে আমরা অর্থনৈতিক উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, ঘূর্ণিঝড় দুর্গতদের পুনর্বাসন, গ্রাম পুনর্বাসন, পুনর্গঠন, যে কোনো জরুরি সমস্যার সমাধান করতে পারব। জাতির পিতা বুঝতে পেরেছিলেন দুর্যোগ প্রশমনে দীর্ঘ স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন দেশ ও সাহায্য সংস্থা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের বাস্তব অবস্থা জরিপ করে আশঙ্কা প্রকাশ করেছিল যে যুদ্ধোত্তর বাংলাদেশ খাদ্যাভাবে 2 কোটি লোক মৃত্যুবরণ করবে। বঙ্গবন্ধুর সরকার দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে 4,75,00,000 মন খাদ্য সামগ্রী বিনামূল্যে স্বল্প মূল্যে বিতরণ করে অবশ্যম্ভাবী মৃত্যু ঠেকাতে সমর্থ হয়েছিলেন। বঙ্গবন্ধুর সময়োচিত পদক্ষেপে ও এই ভয়াবহ সংকট মোকাবিলা বিশ্ববাসীকে অভিভূত করেছিল। স্বাধীনতার পর 1972 থেকে 75 পর্যন্ত মাত্র 3.5 বছর সময়কালে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক কর্মোদ্যোগ গ্রহণ করেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা যে সক্ষমতা অর্জিত হয়েছে তার ভিত ও বুনিয়াদ গড়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুর্যোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নে রূপরেখা দিয়ে গেছেন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিকল্পনা করেন। সিপিপিএ সরকারি তহবিল সংগ্রহ করেন
সরবরাহ করেন। 1983 সালে কর্মসূচি 73 সালে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি। সিপিপি ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক সংকেত প্রচারের মাধ্যমে মানুষের জানমাল রক্ষায় পদক্ষেপ গ্রহণ করার, মানুষ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য পেতে শুরু করে। বঙ্গবন্ধু সরকার সিপিবিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সরকারের যৌথ কর্মসূচি হিসেবে গ্রহণ করেন, যা বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি অনন্য মাইলফলক হিসাবে বিবেচিত হয়। আজকের বাংলাদেশে কর্মসূচির মাধ্যমে লাখ লাখ স্বেচ্ছাসেবক সেবা দিয়ে যাচ্ছে দুর্গত এলাকায়। এ সময় ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি হ্রাসে আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা সরকার। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বাস্তবায়নের জন্য তাৎক্ষণিকভাবে মানুষ ও তার সম্পদ রক্ষায় উঁচু ঢিবি তথা শক্তিশালী মাটির কেল্লা নেওয়ার নির্দেশ দেন বঙ্গবন্ধু। স্থানীয় জনগণ ভালোবেসে কৃতজ্ঞতার সঙ্গে সে আশ্রয়স্থলের নাম দেন মুজিব কিল্লা। বঙ্গবন্ধু সরকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেন। দেশে 37,000 পাওয়ার পাম্প, 14,000 গভীর ও অগভীর টিউবওয়েল সরবরাহ করে সেচ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করা হয়, যার ফলে এক ফসলি জমি 2 ফসলি এবং অনাবাদি জমিও ফসল জমিতে পরিণত হয়। করোনা সংকটের পাশাপাশি উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের ফলে মহাদুর্যোগ সৃষ্টি হয়েছে। মহাদুর্যোগের ফলে সৃষ্ট মহাদুর্ভোগের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও কর্ম পরিকল্পনা আমাদের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু দৃঢ়প্রত্যয়ী দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি দুঃখী মানুষের নেতা, আমি নেতা হয়েছি, ওরা আমাকে নেতা বানিয়েছে। বাংলাদেশে দুঃখী মানুষের সঙ্গে আমি থাকব। বঙ্গবন্ধু আরও বলেন, মনুষ্যত্ব থাকা দরকার, সততা থাকা দরকার, তা না হলে কোনো জাতি উন্নত হতে পারে না। বঙ্গবন্ধুর ভাষণ, বাণী এবং জীবন ও দর্শন আজও আমাদের মুক্তির পথ দেখায়। বঙ্গবন্ধুর জীবন আদর্শে রয়েছে কঠিন সময়কে অতিক্রম করে এগিয়ে যাওয়ার সঞ্জীবনী শক্তি। 7ই মার্চের ভাষণে তিনি বলেছিলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। করোনা সংক্রমণের শুরু থেকে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সচেতনতার দুর্গ গড়ার আহ্বান জানাই। মহান সে ভাষণে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। এই আহ্বান থেকে সতর্ক হয়ে আমরা ঐক্যবদ্ধ সম্মিলিত প্রয়াসের আহ্বান জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সময় একটি মহল বিভেদের খেলা খেলতে চেয়েছিল। বঙ্গবন্ধু তাদের সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকের দিনেও করোনা ভাইরাস সৃষ্ট সংকটে একটি সুযোগ সন্ধানী মহল বিভেদের ভাইরাসের বিস্তার ঘটাতে চেয়েছিল। দুর্ভোগের দিনে জনগণের পাশে না থেকে তারা সুযোগের সন্ধান করেছে, রাজনৈতিক ইস্যু খোঁজার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর হুঁশিয়ারি থেকে সতর্ক হয়ে জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলা একটি যুদ্ধ। এই যুদ্ধের সাথে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ঘনীভূত হতে থাকে জনগণের দুর্ভোগ। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন।
ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘনীভূত হয়ে দুর্যোগের দিনেও বরাবরের মতো বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পৃথিবীর অন্যতম সুসজ্জিত দুর্ধর্ষ একটা সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছি। সঠিক নেতৃত্ব বলে জাতি পরাভব না, মাথা নত করে না। আর জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সুদক্ষ নেতৃত্বে সঠিক পরিচালনায় সুদিনে পূর্বাভাস আসতে শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সকল বাধা বিপত্তি জয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ।